হ্যাঁ দর্শক বন্ধু, এটাই বাস্তব। জ্যোতিষ বিজ্ঞানের আলোতেই দাঁড়িয়ে আছে। আর কেন জ্যোতিষ বিজ্ঞানের আলোয় দাঁড়িয়ে আছে তার কারণ একটাই, এই অ্যাস্ট্রোলজি এমন একটা বিষয় যেখানে কিন্তু হতে পারে, হতে নাও পারে, এরকম বলেও কিছু নেই। আর যদি হয় তাহলে হলে হবে, কখন হবে, কিভাবে হবে, এটাই কিন্তু বলে দেয় অ্যাস্ট্রোলজি। আর প্রকৃত অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা কিন্তু এইভাবেই বলেন। তারা কখনো বলেন না হতে পারে, চেষ্টা করলে হবে, না হলে হবে না। অ্যাস্ট্রোলজি এরকম কোনো কিছু নেই, কিন্তু হ্যাঁ অথবা না। আর সেটা প্রমাণ আছে, এটা প্রমাণ সাপেক্ষ। তার কারণ কি জানেন? এই অনুষ্ঠানের গেস্ট যিনি প্রফেসর বাসু, তিনি কিন্তু এই অ্যাস্ট্রোলজিটাকে পেশা নয়, নেশা হিসেবে নিয়ে আসেন এবং এটাকে খুব ভালোবাসেন। এবং এর ভেতরে, এই সামুদ্রিক শাস্ত্রের ভিতরে কি লুকিয়ে আছে তার জন্যে কিন্তু ওনার এই গবেষণা। আর গবেষণা করতে গিয়ে তিনি কিন্তু বিদেশের মাটিতে গিয়েও গবেষণা করেছেন, যেখানে আজকে জ্যোতিষ নিয়ে একটা গবেষণা হচ্ছে এবং সেখান থেকে একাধিকবার গোল্ড মেডেল, এই অ্যাওয়ার্ডটিও তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন। তাহলে দর্শক বন্ধু, যে মানুষটি বিদেশের মাটি থেকে এই অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়ে এসেছেন, ওনার ডেপথ কতটা আছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনারা নিয়মিত এই অনুষ্ঠান দেখতে দেখতে, অর্থাৎ রবিবার দুপুর 3টে এবং প্রত্যেক বুধবার দিনকে রাত্রি 10টা 25-এ যখন এই অনুষ্ঠান দেখেন, আপনারা অলরেডি খাতা পেন নিয়ে বসেন। তার কারণ এখান থেকে অনেক কিছু জানা যায়। এই অনুষ্ঠানটা করার পেছনে একটা কারণ, যে এখান থেকে আপনারা যেন অ্যাস্ট্রোলজিটাকে বুঝতে পারেন, আপনাদেরকে সচেতন করে দেওয়া, এবং আপনারা যাতে কখনো কোথাও গিয়ে না ঠকে যান। যে মানুষটি তার এই মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা সময় বের করে দেন আপনাদের সচেতন করার জন্য, সে মানুষটিকে তো অবশ্যই স্বাগত জানাতে হবে সৃষ্টি প্লাসের তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে এবং আমার তরফ থেকে স্বাগত জানাবো প্রফেসর বাসুকে। নমস্কার। নমস্কার। এবং ওনার পিএ যিনি রয়েছেন তানিয়া পাল, ওনাকেও নমস্কার ম্যাডাম। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আসুন আমাদের একমাত্র ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডের হাত থেকে আমরা আজকে নতুন কি কি জানতে পারি, কি কি নতুন শিখতে পারি, দেখে নেওয়া যাক। আমি যাব সেই প্রশ্ন নিয়েই প্রফেসর এর কাছে, মিস্টার বাসুর কাছে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন আমার রইল, যে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, তাতে হতে পারে, হয়, হবে, এরকম বলে কিছু নেই। হলে হ্যাঁ, না হলে না। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে হলে কবে হবে, কখন হবে, কিভাবে হবে। এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, যে কারুর ন্যাটাল চার্টে যার কাছে গেছেন সেই বলেছে আপনার তো বিরাট সফলতা, শিক্ষায় আপনি অনেক দূর যাবেন, প্রচুর টাকা ইনকাম করবেন, কিন্তু তিনি দেখলেন জীবনের শেষ মুহূর্ত অবধি তিনি কিছুই করতে পারলেন না। অ্যাস্ট্রোলজি তো তা বলেনি। একদম ঠিক। আজকে সকল দর্শকদের বলি যে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করি। যারা ভালো নেই তারা ভালো থাকার চেষ্টা করবেন। এই চেষ্টাটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর। আপনারা নিজেরা চেষ্টা করলেই ভালো থাকতে পারবেন। আজকে আমি আপনাদের চোখের সামনে দেখিয়ে দেব একটা এক্সাম্পল, যে কেন আজকে অ্যাস্ট্রোলজারদের কাছে, কনভেনশনাল অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে আপনারা স্যাটিসফাইড নন। একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝাবো। তার আগে দুটো ব্যাপারে আপনাদের কাছে একটু মার্জনা চেয়ে নিই। এটা লাইভ প্রোগ্রাম নয়, আমি পরবর্তীকালে লাইভ প্রোগ্রাম করব। আসলে আমি চাচ্ছি কিছু এডুকেশনাল আলোচনা আপনাদের করব, আপনাদের অ্যাওয়ার করার জন্য, আপনাদের সচেতন করার জন্য। আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে কি কি ব্যাপারে সচেতন থাকবেন, কারণ আপনি আপনার পকেট থেকে পয়সা খরচ করে যখন কোনো ব্যাপারে, কোনো সার্ভিসকে আপনি পারচেস করবেন, আপনার যথেষ্ট সে ব্যাপারে সচেতন থাকা উচিত। যাই হোক, তো আরেকটা ব্যাপার বলি, এটা লাইভ প্রোগ্রাম নয়, তাই আপনারা এই সময় ফোন করে কিন্তু পাবেন না, আমাকে অ্যাভেলেবেল পাবেন না। আর দ্বিতীয় ব্যাপার, আপনারা যদি আমাকে বুকিং করতে চান, আমাকে ভিজিট করতে চান, তাহলে
আপনারা শনি এবং রবিবার মাত্রই আমার চেম্বারে আমাকে ভিজিট করতে পারবেন, কারণ সোম থেকে শুক্রবার আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, খ্যাতনামা কলকাতার খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর। আমি 5 দিন শিক্ষকতার কাজের সঙ্গে ইনভলভড, অধ্যাপনার সঙ্গে যুক্ত, যার ফলে আমি শুধুমাত্র চেম্বার করি শনি এবং রবি। এটা আমার পেশা হলো অ্যাস্ট্রোলজি, আমার পেশা হলো, এটা আমার নেশা। তো এবং এটা নিয়ে আমি রিসার্চ করি, গবেষণা করি, সমাজকে সচেতন করার আমার একটা উদ্দেশ্য এর পেশার পাশাপাশি। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রত্যেকবার আমি যে ব্যাপারে আপনাদের জোর দিয়ে বলি যে অ্যাস্ট্রোলজারদের কাছে আপনারা যখন যান, আপনারা যদি এর আগে কখনো কোনো অ্যাস্ট্রোলজার ভিজিট করে থাকেন, আপনারা এই মুহূর্তে যদি আপনাদের কাছে চোখের সামনে, আপনাদের সামনে যদি কোনো ঠিকুজি কুষ্টি থেকে থাকে, তাহলে আপনারা একটু দেখে নিন যে কটা ছক, যে ঘর কাটা থাকে ছক, কটা ছক আপনাদের চোখের সামনে আছে, আপনাদের ঠিকুজি কুষ্টিতে কটা ছক আছে। যদি একটা বা দুটো ছক হয় তাহলে সেটা ছিঁড়ে ফেলে দিতে পারেন নির্দ্বিধায়। কেন ছিঁড়বেন এই ব্যাপারে যদি কোনো অ্যাস্ট্রোলজার আমাকে চ্যালেঞ্জ করেন, তাহলে তাদের জন্য একটা ক্লাস আমি নিয়ে নিতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা এরকম ভুল করবেন না। জ্যোতিষ শাস্ত্র যেটা বলে সেটা মেনটেন করুন। ডিভিশনাল চার্ট বা বর্গ বিচার না করে, অর্থাৎ একজন জাতক জাতিকার ক্ষেত্রে মিনিমাম 15 থেকে 20টা চার্ট না দেখে কখনোই কারোর ব্যাপারে কখনোই কোনো রকম ভাবে সঠিক সিদ্ধান্তে আসা যায় না তার প্রেডিকশন এবং তার রেমেডি বা প্রতিকারের ব্যাপারে। আজকে চলুন একটা উদাহরণ দিয়ে বলি। বেশ 1 মাস আগে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল আমার চেম্বারে। সে ভদ্রলোক নিজে পিএইচডি অ্যাস্ট্রোলজিতে পিএইচডি করেছিলেন, কিন্তু তার নিজের বেশ কিছু সমস্যা ছিল। তার নিজের প্রতিকার ব্যাপারে, কি প্রতিকার দেবেন, কি রত্ন ধারণ করা তার উচিত, সে ব্যাপারে তিনি কনফিউজ ছিলেন, বিভ্রান্ত ছিলেন। তিনি যে ধরনের রত্ন পড়েছিলেন তার নিজের বুদ্ধি, তার নিজের বিবেচনা করে তাদের তিনি ফল পাচ্ছিলেন না। কেন পাচ্ছিলেন না, তো সেটা দেখাতে আমার কাছে উনি এসেছিলেন আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো আজকে দেখা যাক তার চার্টটা আমরা একটু যদি চোখ বুলিয়ে নিই। দেখুন তার লগ্ন চার্ট, ভালো করে আপনারা স্ক্রিনের দিকে তাকান। তো এই জাতকের হচ্ছে আপনার কর্কট লগ্ন। আমরা জানি সাধারণত যে কোনো জাতক জাতিকার পড়াশোনা, তার আমার কাছে প্রশ্ন ছিল তার উচ্চ শিক্ষা সে করতে খুব ইচ্ছুক, কিন্তু উচ্চ শিক্ষা কোনোভাবে সম্পন্ন হচ্ছে না, বিভিন্ন বাধা পাচ্ছে উচ্চশিক্ষাতে। তো কেন হচ্ছে? সাধারণত আমরা যা বলে থাকি, আমরা শিক্ষাকে 3টে ভাগে ভাগ করি। একটা শিক্ষা মোটামুটি মাধ্যমিক অবধি, আর একটা হচ্ছে তারপরে শিক্ষা অর্থাৎ মাধ্যমিক থেকে আপনার গ্রাজুয়েশন অবধি, তারপরে উচ্চ শিক্ষা সেটা হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি থেকে পিএইচডি অ্যান্ড পোস্টডক। এই 3টে ভাগে ভাগ করা যেতে পারে মোটামুটি শিক্ষাকে। আমরা সাধারণত বলে থাকি এই শিক্ষার ক্ষেত্রে চতুর্থ হাউস, লগ্ন সাপেক্ষে চতুর্থ হাউসের গুরুত্ব, তারপরে পঞ্চম হাউস, অর্থাৎ চতুর্থ হাউস অব্দি আমরা দেখি মাধ্যমিক অব্দি, তারপরে পঞ্চম হাউসের গুরুত্বটা আসছে মোটামুটি ভাবে ওই মাধ্যমিক থেকে আপনার হায়ার সেকেন্ডারি, আপনার মোটামুটি ভাবে গ্রাজুয়েশন অব্দি, তারপরে হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি বা পিএইচডি বা পোস্টডক দেখতে গেলে কিন্তু নবম হাউসটা দেখতে হয়। এটা হয়তো অনেকে আপনারা জানেন না। যাই হোক, তো আমি দেখে নিলাম 5th হাউসের অবস্থাটা কি। লগ্ন সাপেক্ষে জাতকের কর্কট লগ্ন, কর্কট লগ্নের দেখুন পঞ্চমপতি, সেখানে বৃহস্পতি বসে আছে রেট্রোগেট, সেটা ছাড়ুন, পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, এটা বৃশ্চিকের ঘর মঙ্গল। সেই মঙ্গল দেখুন তুঙ্গ, আপনারা জানেন মকরে মঙ্গল তুঙ্গ। এবং আপনারা আরেকটা কথা বলে দিই, এই আপনার ডিভিশনাল চার্ট ছাড়াও যখন বিচার করতে হয় প্রকৃত অ্যাস্ট্রোলজাররা তারা কিন্তু নক্ষত্র, কনসিডারেশন অফ কনস্টেলেশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট while examining a chart। তো এক্ষেত্রে নক্ষত্রটা কিন্তু আমরা দেখি, নক্ষত্র দেখুন এর চন্দ্রের নক্ষত্রে বসে আছে, অর্থাৎ বন্ধু নক্ষত্রে। তাহলে এই ঘরটা হলো মঙ্গলের তুঙ্গস্থান এবং মঙ্গল বসে আছে বন্ধু নক্ষত্রে। তাহলে এর যে পঞ্চমপতি অর্থাৎ হায়ার স্টাডি, তার যে অধিপতি মঙ্গল, সে বসে আছে তুঙ্গ এবং বন্ধু নক্ষত্রে। তাহলে এই জাতকের তো খুব ভালো হায়ার স্টাডি হওয়া উচিত, কোনো বাধাই পাওয়া উচিত নয়।
কিন্তু তার প্রকৃত জীবনে দেখা যাচ্ছে সে হায়ার স্টাডি করতে পারছে না, যাদের এমবিএ করার খুব ইচ্ছে ছিল কিন্তু সে করতে পারছে না, কনফিউজড। দেখা যাক তার D9 কি বলছে। দেখুন D9 এ মঙ্গলের অবস্থান কোথায়? মঙ্গলের অবস্থান কিন্তু আপনার চতুর্থ হাউসে, খুব একটা ভালো জায়গা, খুব একটা খারাপ জায়গাতেও নেই। D9 ও বলছে ঠিক আছে মঙ্গলের অবস্থান খুব একটা খারাপ জায়গাতে নেই। তাহলে সমস্যাটা কোথায়, কেন হচ্ছে না? সমস্যাটা দেখা যাচ্ছে D24 এ, যে চারটা আমরা করি না, ওয়েস্ট বেঙ্গল ছেড়েই দিন। আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম ভারতবর্ষেতে এই মুহূর্তে করে না, দক্ষিণ ভারতে বহু বছর আগে কয়েকজন করতেন, কারণ সেখান থেকে কেপি অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তি পদ্ধতি যারা করেন, সেই কেপি সিস্টেমটা ইনভেন্টেড হয়েছিল, আবিষ্কৃত হয়েছিল ডিভিশনাল চার্ট থেকে। কেপি নিয়ে আমি আরেকদিন পরে একদিন আলোচনা করব। যাই হোক, এইখানে দেখুন, এইখানে রহস্যটা লুকিয়ে আছে। আমাদের এই মঙ্গল, তার অর্থাৎ উচ্চশিক্ষার অধিপতি মঙ্গল কোথায় রয়েছে? বুধের ক্ষেত্রে। বুধ হচ্ছে মঙ্গলের শত্রু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মঙ্গল রয়েছে এইখানে, মঙ্গল অর্থাৎ কর্কটে মঙ্গল নিচস্থ, নিচস্থের পাশে বসে আছে মঙ্গল। এটা ডেবিলেটেড রুম অফ মার্স, সেই মার্স বসে আছে আপনার একদম সেই এই জায়গায় মিথুনে। তো মঙ্গলের পাওয়ার একদমই নেই। D24 শুধুমাত্র বিচার করে একজন জাতক জাতিকার হায়ার স্টাডি। তাহলে D1 বা D9 দেখেই লাইভ ইন অনুষ্ঠানে এক মিনিটে সঙ্গে সঙ্গে দেখেই বলে দেওয়া যেতে পারে আপনার সুন্দর উচ্চশিক্ষা আছে, আপনিও সেই অনুযায়ী প্ল্যানিং করলেন, দেখলেন আপনি বাধা পাচ্ছেন। সেটা হলো না। কেন হলো না বুঝতে পারছেন? D1 D9 দেখার পরে যখন আপনি প্রশ্নটা করবেন আমার স্টাডিটা দেখুন, আমার উচ্চশিক্ষাটা দেখুন, আমার জীবনে হবে কিনা, সঙ্গে সঙ্গে আমাকে D1 D9 তার সঙ্গে ভাবচার্ট, আগের দিনে ভাবচার্টের কথা বলেছিলাম, ভাবচার্ট অ্যাকচুয়ালি একটা গ্রহের কারকতা, এফিকেসি দেখা হয়, সেটা দেখতে হবে। তারপরে D24। তাহলে বুঝুন একটা চার্ট দেখতে গেলে, শুধুমাত্র একটা দিক দেখতে গেলে কতক্ষণ সময় লাগে, কতগুলো চার্ট করতে হয়। এটাই হলো ডিভিশনাল চার্টের ইম্পর্টেন্স, গুরুত্ব। তো আপনারা বুঝতেই পারছেন কেন আপনারা টিভির পর্দা স্ক্রিনে যখন কোনো প্রশ্ন করছেন সবকিছু মিলে যাচ্ছে 100%, যখন চেম্বারে যাচ্ছেন কিন্তু কিছুই মিলছে না। সেই বাবা বা মা আপনারা যা বলছেন তা কিন্তু কিছুই মিলছে না, আপনারা রীতিমতো হতাশাগ্রস্ত হচ্ছেন। সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ অ্যাস্ট্রোলজি যে কত বড় সায়েন্স, কারণ আমরা জানি অ্যাস্ট্রোলজি ইজ কল্ড সিউডো সায়েন্স, পড়া বিজ্ঞান। তো যাই হোক, এইভাবে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। আজকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা বিচার করি, যারা প্রকৃত অ্যাস্ট্রোলজার তারা কিভাবে বিচার করে। আজকে যারা বিদেশে এটা নিয়ে চর্চা করছেন, রিসার্চ করছেন, তারা কেন আমাদেরকে ফেলে এগিয়ে গেছেন, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিকে সেভাবে নিচ্ছি না, আজকে সিরিয়াসলি নিচ্ছি না, শুধুমাত্র অর্থকরী বিদ্যা হিসেবে নিচ্ছি, যার ফলে আমরা অনেক ক্ষেত্রে আনসাকসেসফুল অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে আমরা কলুষিত করছি। যাই হোক, তো তাহলে এই জায়গা থেকে আমি আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্নে যাব, তারপরে আসবো যে আচ্ছা এই কারণে কি আপনি যে শনিবার রবিবার যে দুদিন দেখেন, কারণ যেহেতু এটা আপনার নেশা পেশা নয়, আপনি একটা দারুণ জায়গাতে রয়েছেন, আপনি যে মানুষ গড়ার কারিগর, প্রচুর স্টুডেন্ট যেমন তৈরি করছেন, অ্যাস্ট্রোলজিতেও করছেন, আবার শিক্ষা জগতেও করছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে। সেখান থেকে কি এই বুকিং না করে এলে ফিরে যেতে হয় এই কারণে না? একটা ন্যাটাল চার্ট দেখতে অনেকক্ষণ সময় লাগে, 2 মিনিট 5 মিনিটে হয় না। আসলে সত্যি কথা বলতে কি, আমি একটা চার্ট দেখতে গেলেন যে আগেও বলেছিলাম আমার 15 থেকে 20 মিনিট সময় লাগে, যার ফলে কি আমাকে একটা চার্টের জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হয়, আমাকে হোমওয়ার্ক করতে হয়। কেউ যদি আমার চেম্বারে এসে সঙ্গে সঙ্গে বলে আমাকে করে দিতে হবে, আমি তাকে ফিরিয়ে দিতে বাধ্য হই, আমি দুঃখিত হই, তার কারণ সেটা সম্ভব নয়। তাই আগে থেকে বুকিং করতে হয়। আর আমি মাত্র 2 দিন চেম্বার করি, শনি রবি। এবং যারা আজকে আমার ভারতবর্ষের বাইরে আছেন, আমার বহু ক্লায়েন্ট যারা অনেকে বুকিং করেন, তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি, দোজ হু স্টে অ্যাব্রড ইন্ডিয়া, হু স্টে আউটসাইড অফ ইন্ডিয়া ক্যান কল মি বিটুইন 10 and 12 p.m. Monday to Friday as per IST, Indian Standard Time, and definitely taking prior appointment, and I will request them
to go through my website before taking appointment. My website is www.profbasu.in. যারা আমার কাছে আসবেন আমি তাদের প্রত্যেককে বলবো আমার কাছে আসার আগে আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করুন, যদি সম্ভব হয় আপনার কাছে নেট থাকলে বাড়িতে, বা যদি পাড়াতে যান কোনো সাইবার ক্যাফেতে গিয়ে 10-15 টাকা খরচা করবেন, করে আমার ওয়েবসাইটটা একটু পড়াশোনা করবেন। আমার ওয়েবসাইটে আমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, আমি কিভাবে কি পদ্ধতিতে দেখি, আমার ক্লায়েন্টদের রিভিউ জানতে পারবেন। আমার ক্লায়েন্টদের রিভিউ আমি নিজে বলি না, এছাড়া সেখানে জ্যোতিষ এবং তন্ত্র সম্বন্ধে লেখা আছে, তন্ত্র সম্বন্ধে, তন্ত্রের ফিলোসফিটা ডিফারেন্ট, তন্ত্রের ফিলোসফিটা কি সেটা সম্বন্ধে জানতে পারবেন। এছাড়া আমার কলকাতাতে আমার সুলেখা.com-এ, ক্যালকাটাতে আই এম দ্য টপ অ্যাস্ট্রোলজার, আই হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ টপ অ্যাস্ট্রোলজার, আমি টপ অ্যাস্ট্রোলজার হিসেবে আমি সিলেক্টেড, সেখানে জানতে পারবেন। সেখানে আমার যে ক্লায়েন্ট যারা আমার ইন্ডিয়াতে এবং বাইরের USA, UAE বিভিন্ন প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আছে, তারা কি রিভিউ দিচ্ছেন আমার সম্বন্ধে। আমি justdial.com, justdial আমার আছে, প্রোফাইল আছে, সেখান থেকেও জানতে পারবেন আমার ক্লায়েন্টরা আমার সম্বন্ধে কি ফিডব্যাক দিয়েছেন। এই সমস্তগুলো পড়াশোনা করে আমার কাছে আসুন, তবেই আমার কাছে আসবেন, তাহলে আমার সুবিধা হয়, আমার বোঝাতে সুবিধা হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে আমি তন্ত্র সম্বন্ধেও আরেকটু বলবো আজকে। তন্ত্রে যাওয়ার আগে স্যার আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন থাকবে। আপনি একটা ন্যাটাল চার্ট দেখাচ্ছিলেন, সেই ন্যাটাল চার্টে প্রত্যেকটা ঘর রয়েছে, যেটাকে আমরা হাউস বলি। তা গ্রহ নক্ষত্র একটা ঘরে অবস্থান করে, সেই ঘরে অবস্থান করার ফলে সে তার রেজাল্ট দেয়, খারাপ হোক ভালো হোক যা কিছু দেয়। আমরা প্রত্যেকেই কিন্তু একটা ঘরে বাস করি, যেটাকে আমরা আমাদের গৃহ বা বাস্তু বলি। সেটা যদি এফেক্টেড হয় তাহলে কি রেজাল্ট দেয়? একদমই তাই, খুব ভালো প্রশ্ন করেছেন। আগের বারে বলছিলাম, আমরা যখন কোনো একজন জাতক জাতিকার চার্ট দেখি তখন সেই পার্সনের ব্যক্তি বিশেষে চার্ট দেখি এবং তার ক্ষেত্রে দেখে নিই তার বেশ কিছু তার D30 আমরা যেটা বলি এভিল এফেক্টস, স্যার বেশ কিছু তার এভিল এফেক্টস আছে। কিন্তু দেখুন, যখন আমরা কোনো একটা বাস্তু দেখি বা তার পরিবেশটা দেখি, তার অ্যাম্বিয়েন্সটা দেখি, সেটা একটা কালেকটিভ ব্যাপার। তো সেই ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকে যেটা কিনা ওই পার্সনের উপর পার্টিকুলারলি আমরা যদি প্রয়োগ করি, তার প্রতিক্রিয়া, তার রেমেডি দিই, অনেক সময় কাজ করে না। সেই ক্ষেত্রে বা বিশেষ করে সেই পার্সনের যে গ্রহগুলো অশুভ, সেইগুলোর জন্য তার প্রতিকার করতে গেলে আমাদের তন্ত্র করতে হয়, তান্ত্রিক উপায় করতে হয়। এই তন্ত্রটা কি আগের বারে একটু বলেছিলাম আমার একটা এপিসোডে, যে তন্ত্র বলতে আজকে সবাই তন্ত্র করাবো এই কথাটা বলে। তন্ত্র কি? তন্ত্র একটা যোগ, তন্ত্র কিন্তু যোগ, তন্ত্রের একটা সাধনার একটা পথ। তন্ত্র এক সময় তান্ত্রিকরা তা কেন করতো? নিজের আত্মিক উন্নতির জন্য, নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য, এবং তারা যে পাওয়ার পেত, যে পাওয়ার পেয়ে থাকে, সেটা লোক সেবার জন্য সেটাকে অ্যাপ্লাই করতো, প্রয়োগ করতো। তো এই তান্ত্রিক সাধক হতে গেলে এমনি আমি একজন তান্ত্রিক সাধক হব বলে হওয়া যায় না। আর একজন তান্ত্রিক সাধককে বা যে কোনো সাধককে বাইরে কোনো পোশাক পরে লোকজনকে দেখাতে হয় না। অর্থাৎ আমি যে তন্ত্র সাধনা করি এটা বোঝানোর জন্যে আমাকে লাল বা কালো শালু পরে, কপালে টিপ পরে বসে বোঝাতে হবে না, বরং সেটা সঠিক গুরু পরম্পরা অনুযায়ী তার নিষেধ করা আছে। যেমন আপনারা জানেন, যারা দীক্ষিত ব্যক্তি, যারা দীক্ষা পান, যেমন মন্ত্র দীক্ষা, মানে মন্ত্র পায়, ইষ্ট মন্ত্র পায়, গুরু তার শিষ্যের কর্ণে মন্ত্র প্রদান করেন। সেই মন্ত্র গুরু আর শিষ্য ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। স্বামী তার স্ত্রীকে বলবে না, স্ত্রী তার স্বামীকে বলবে না। সেই রকম বেশ কিছু গুচ্ছ ব্যাপার আছে, কিছু মিস্টিক্যাল ব্যাপার আছে যেগুলো কিনা প্রকাশ করা যায় না। তো তন্ত্র সাধনার ক্ষেত্রে আমাদের বেশ কিছু আছে যেগুলো কিনা আমরা প্রকাশ করা যায় না, গুরু পরম্পরা থেকে নিষেধ করা থাকে। আমি যে তন্ত্র এবং তন্ত্র যে হোম করা হয়, যে প্রসেসে তান্ত্রিক উপায়তে আমরা যে সবাইকে সেবা করে থাকি, আমার কাছে আজকে আসে যখন সব বিভিন্ন আমার ক্লায়েন্টরা, তারা আজকে খুব তাড়াতাড়ি এফেক্ট পায়, খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কাজ পায়। তার কারণ কিন্তু আমি কাউকে, কোনো ক্লায়েন্টকে আমরা যখন তন্ত্র করি সামনে বসিয়ে করাই না, কারণ গুরু পরম্পরা থেকে নিষেধ করা থাকে। প্রকৃত যারা তান্ত্রিক, যারা তন্ত্র সাধনায় কাজ করেন, তাদের গুরু পরম্পরা থেকে নিষেধ করা থাকে। আমি যে কাজটা করবো সম্পূর্ণ গুহ্য কাজ, সেটা কিন্তু পাবলিক করার জন্য নয়,
ক্যামেরার সামনে তো নয়, তার সামনেতেও নয়। তার যদি প্রকৃত বিশ্বাস থাকে, তন্ত্র ফিলোসফিটাকে জানতে পারে, তাহলে সে আমার কাজ পাবে। আমার কাজ পাওয়ার পরে সে আমার কাছে এসে বলবে কাজ পেলাম, না হলে কিন্তু ওই যে মূল্যটা নেওয়া হয় সেটা ফেরত দিয়ে দিই আমি। সেটা কোনোদিন হয়নি আজ অব্দি। 100% সাকসেস পাওয়া গেছে। তার কারণ তন্ত্র অর্থাৎ ক্ষেত্রে একজনকে দীক্ষিত হতে হয়। দীক্ষার বিভিন্ন স্টেপ আছে। প্রথমে নাম, তারপরে মন্ত্র দীক্ষা, তারপরে আসে অভিষেক, শাক্তাভিষেক। শাক্তাভিষেক অর্থাৎ যেটা বলি আমরা শক্তির উপাসনা শুরু হয় দক্ষিণা কালী থেকে। দক্ষিণা কালী থেকে একজন তার গুরু তাকে বলে তুমি এবার শক্তি সাধনা করতে পারো। তারপরে আসে অভিষেক, পূর্ণাভিষেক। তারপরে আসে স্টেপ বাই স্টেপ আসে রাজ্যাভিষেক, তারপরে সাম্রাজ্যাভিষেক। এইভাবে স্টেপ বাই স্টেপ ক্রমদীক্ষায় একজনকে উন্নীত হতে হয়। আমি আজকে মনে হলো কালকে সালু চাপিয়ে আমি যদি শুরু করে দিই তাহলে লোক ঠকানো হবে। এই সমস্ত কথাগুলো তন্ত্রের ফিলোসফিটা কি সেটা লেখা আছে, হাউ ইট ওয়ার্কস অন দ্য ইথার ওয়েভ উইথ দ্য হেল্প অফ ইথার ওয়েভ, সেটাও লেখা আছে আমার ওয়েবসাইটে। একটু পড়াশোনা করবেন, তন্ত্রের ব্যাপারে কাজ নিতে গেলে পড়াশোনা করবেন, তন্ত্রের ফিলোসফি জানতে হবে, তারপরে আমার কাছে আসতে হবে। যদি বিশ্বাস করে থাকেন, বিশ্বাস মানে কি, যদি সায়েন্টিফিক্যালি বুঝতে পারেন তন্ত্র একটা সায়েন্স, এটাও পড়া বিজ্ঞানের আওতার মধ্যে পড়ে। আর এটাই বাস্তব সত্য কথা যে কোনো কিছুই কিন্তু এই ম্যাজিক ভেলকি বা জাদু নয় যে কাছে এলাম, ডয়ার থেকে বের করলাম, কবজ দিলাম, কাজ হয়ে গেল, বা একটা বসন পড়লাম, গাড়ি গাড়ি লোক নিয়ে গিয়ে যজ্ঞ করলাম। এগুলো সমস্তটাই কিন্তু একটা বুজরুকি ব্যাপার। এর পেছনে লুকিয়ে আছে আসল রহস্য। কারণ এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে বহু মানুষ আছেন দীক্ষিত, তারা কিন্তু ওনারা জানেন যে গুরুদেব কিন্তু ওনার কানে কানে এই মন্ত্রটা দিয়েছিলেন। এবং এটাও বাস্তব সত্যি কথা যে স্যার এটা তো আমরা সবসময় পড়ে এসেছি যে তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা। একদম তাই। এবং গুরুমুখী বিদ্যা কোনোদিন কোনো বইয়ে লেখাও হয় না বা কিছু করা হয় না। সেই জায়গা থেকে আমি যাব আপনার কাছে ভিউয়ার্সের জন্য যদি কোনো টিপস। হ্যাঁ বলি, এই যে বলছিলাম গুরুমুখী বিদ্যা যেটা আপনি বললেন, সঠিক গুরু পরম্পরা থাকা উচিত। আপনারা যে কোনো তান্ত্রিক যে জায়গায় যাবেন আপনারা দেখে নেবেন তার গুরু পরম্পরাটা কি, সে ব্যাপারে জেনে নেবেন এবং তার অথেন্টিসিটি জানার চেষ্টা করবেন। যাই হোক, আজকে যাওয়ার আগে প্রায় সময় শেষ মুহূর্তে আমি একটা টিপস দিয়ে যাই আপনাদের সকলের জন্য। নিজে করবেন, কোনো খরচ নেই, কোনো তান্ত্রিক এখানে আমার কাছে আসতে হবে না। এতে আপনারা কেমন কাজ পাচ্ছেন এটা করার পরে আমাকে 1 সপ্তাহের মধ্যে ফিডব্যাক জানাবেন। যারা আমার ক্লায়েন্ট নয় তারা জানাতে পারেন আমাকে মেল করে, বা আমার একটা ফোরাম আছে আমার ওয়েবসাইটে, ডিসকাশন ফোরাম, সেখানে আপনার কমেন্টস জানাতে পারেন। 1 চামচ কালো জিরে আর 1 চামচ গোলমরিচ এটা নিয়ে একটা শুকনো কড়াই, পরিষ্কার শুকনো কড়াইতে গরম করবেন। যখন গরম হয়ে যাবে কড়াই বা চাটু, সেখানে কালো জিরে আর কালো গোলমরিচটা ভালো করে নেড়ে নেবেন। গরম যখন হয়ে যাবে সেটা একটা লাল কাপড়ের মধ্যে পুটলিতে বাঁধবেন। বেঁধে সামনে রেখে আপনি আপনার যে ইষ্ট দেবতা আছে, বা আপনি যাকে ভালো লাগে আপনার যে দেবতাকে, বা আপনার যদি কোনো অবতারকে যদি আপনার ভালো লাগে, যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা শ্যামাচরণ লাহিড়ী বা কালীপদ গুহরা, এই সমস্ত যোগীদের যে ভালো লাগে, তার সামনে রেখে আপনি যদি তাদের মন্ত্র বা ওং শ্রী শ্রী গণেশায় নমঃ বা ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রটা 1008 বার উচ্চারণ করবেন, করে আপনি সেটাকে রেখে দেবেন। রেখে তারপরের দিন থেকে আপনি সেটাকে 100 গ্রাম বা একটা ওই কালো জিরে আর গোলমরিচের সঙ্গে একসঙ্গে মিশিয়ে সেটা প্রত্যেক দিন বাড়ির প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে একটু একটু করে যদি খাওয়ান, দেখবেন বাড়ির সমস্ত আপনার যারা আছেন ফ্যামিলি মেম্বার তাদের রোগ জ্বালা কেটে যাবে, এবং এক্ষেত্রে আপনার বাড়ির সমস্ত এভিল এফেক্টস কিন্তু দূর হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, অনেকটা বাস্তু দোষ কেটে যাবে। সময়ের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে দর্শক বন্ধু এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মা বাবারা ভীষণ চিন্তিত, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু একবার ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন আপনার সন্তানের জীবনটা সুন্দর হয়ে উঠবে। কিন্তু যেহেতু সময় নেই, স্যারকেও বিদায় জানাবো, ম্যাডামকেও বিদায় জানাবো। স্যার নমস্কার, ম্যাডাম নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।